আর দেখেন ওর জন্য আমি বলবো একটা হিস্টোরি, যে মুসলিম কান্ট্রি আমরা প্লেয়ার দেখা যায় এখানে 500-600-700 মানুষে দেখা যায় এরা রোজা থাকতে পারে না, রোজার মাসটা ভিতরে করে। আমি যদি বলে থাকতাম আমি কিন্তু এই ডোমেস্টিকটা 2020 দিতাম খেলা। যে লোক একবার চলে গেছে তাকে আনার দরকার কি? আমি ফার্স্ট চয়েস যে এশিয়ার ভিতরে আপনার মনে করেন ইন্ডিয়া। লেগ স্পিনার রিশাদকে নিশ্চয়ই দেখেছে, আসলে তাকে নিয়ে এই বিশ্বকাপ আপনি আসলে কতটা আশাবাদী? আর দেখেন ওর জন্য আমি বলবো একটা হিস্টোরি, বাট ওকে আমি দেখা যাচ্ছে আমি সিলেট যখন ছিলাম ওই আসতো আমার নেটে, আমি ওর সাথে কিছু কাজ করতাম, বা যখন আমি চিটাং গেছি ওই আসতো কথা বলতাম, ওর সাথে কিছু কাজ করতাম। বাট আপনি যে কোনো প্লেয়ার আপনার সময় দিতে হবে, সময় দিলে দেখা যায় ওই প্লেয়ারটা আপনার মানে 100% পোক্ত হবে। বাট আপনি দেখা যায় যে নর্মাল প্লেয়ার নিয়ে গেলেন, এখন ডোমেস্টিকের আমাদের দেশের ভিতরে উইকেটে খেলা খেলে বা ব্যাটসম্যানে রান করলো বা বলার উইকেট পেলো, বাট ওই সব উইকেট কিন্তু আপনি পার পাবেন না। ওইখানে আপনার প্রত্যেকটা বল কনসেন্ট্রেট করতে হবে। ওখানে ভালো বল তো মারে, লুজ বল তো আরও বেশি ভালোভাবে পালিশ করে। বাট এখানে আপনি যেসব প্লেয়ারগুলো নেবেন, বাট আমি মনে করি একটু সময় দরকার ওদের। আপনাদের সময় থেকে দেখেছি যে বাঁহাতি স্পিনারদের বাংলাদেশ দলে দাপট ছিল, বা কোয়ালিটি বাঁহাতি স্পিনার ছিল। এখন মনে হচ্ছে না কি দিন দিন আসলে কোয়ালিটি স্পিনার বা বাঁহাতি স্পিনারের সংখ্যাটা কমে যাচ্ছে, এর কারণ কি আসলে? কারণটা আমি বলবো যে আমাদের ডোমেস্টিকটা অনেক উইক, ডোমেস্টিকটা ওরকম নেই। আপনি দেখেন 2টা বছর থেকে ডোমেস্টিক খেলাটা হচ্ছে রোজার ভিতরে, যেটা আমরা মুসলিম কান্ট্রি, দুঃখের বিষয় যে মুসলিম কান্ট্রি আমরা প্লেয়ার এখানে 100 প্লেয়ার খেলে, 100 কর্মকর্তা থাকে, এবং দেখা যায় এখানে 500-600-700 মানুষে আপনার গ্রাউন্ডসম্যান নিয়ে দেখা যায় এরা রোজা থাকতে পারে না, রোজার মাসটা ভিতরে করে। তা আপনি এই গরমের ভিতরে এবং এই রোজার মাসটার ভিতরে ক্রিকেটটা যদি শেষ করেন তাহলে না। বাট আপনার করতে হবে ডোমেস্টিকটা আপনার লং সময় নিয়ে, মিনিমাম 3 মাস 3.5 মাস নিয়ে আপনি ডবল লিগ খেলা দেন। এখানে আপনি হতে পারে যে আপনার এই জীবনে এখন আমি যদি বলে থাকতাম এই যে আমি বিশ্বকাপ 2020 খেলবেন, আমি কিন্তু এই ডোমেস্টিকটা 2020 দিতাম খেলা। তাহলে কী হতো, বাংলাদেশের যেসব প্লেয়ারগুলো প্র্যাকটিস ছিল এইসব প্লেয়ারটা প্রত্যেকটা টিমে থেকে এই টুর্নামেন্টটা খেলতে পারতো। বাট এখানে আমি মনে করি ল্যাকিং আছে যে এদের প্রোগ্রাম বানানো। যেহেতু ডোমেস্টিকের কথা বলছেন, ডিপিএল নিয়ে বলছিলেন, আসলে এবারে ডিপিএলটা নিশ্চয়ই চোখ রেখেছেন যে অনেক দেখা যাচ্ছে যে ডিপিএলে ভালো করেছে, এরপরও জাতীয় দলের সুযোগ পায় না। পুরোপুরি ওভারঅল ডিপিএল বা এই প্রসেসটাকে নিয়ে কীভাবে মূল্যায়ন করেন? আর দেখেন আপনি সব জিনিসটা আপনি ওই রকম প্রফেশনালভাবে নিতে হবে এবং প্রফেশনালভাবে কাজ করতে হবে। কারণ এইসব টুর্নামেন্টের উদ্দেশ্য কী, এখান থেকে আমি প্লেয়ার তৈরি করা। আপনি ফরেন প্লেয়ার আসবে, ফরেন প্লেয়ার আমার লোকাল প্লেয়ারগুলো, নতুন প্লেয়ারগুলো এদের সাথে ড্রেসিং রুম শেয়ার করা, এদের কিছু টিপস নেওয়া, এদের থেকে কিছু ভালো কিছু শিক্ষা নেওয়া, তো এটাই তো অ্যাপ্লাই করবে। বাট আমি মনে করি যে এখানে ওভারঅল আমি বলবো যে এখানেও একটু ল্যাকিং আছে, যে এখানে কী শিক্ষাটা নিচ্ছে প্লেয়াররা, বা এখানে কী জানতে চাচ্ছে, বা কী মানে শিকার কী আছে। বাট শিকার তো কোনো শেষ নেই। বাট আমি মনে করি যে এখানে অনেক কিছু আছে যে আপনি, কারণ কি এখান থেকে একটা টার্গেট উদ্দেশ্য নিয়ে কাজ করে। বাট এখান থেকে কাজটা কতটুকু আপনি সাকসেস হলেন, এবং যেসব প্লেয়ারগুলো আপনি টার্গেট করেছেন যে এইসব প্লেয়ারগুলো এই টুর্নামেন্টে পারফর্মটা করেছে কি না। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হেরেছে, এইটাকে আসলে অনেকেই অঘটন বলছে আসলে, বা অনেকেই যেদিন সিরিজ হেরেছে সেটাকে আসলে আমরা ফেসবুকে এমনও দেখেছি যে বাংলাদেশের ক্রিকেটের মৃত্যু দিবস ঘোষণা করেছিল। আপনি বিষয়টাকে কীভাবে? দেখেন একটা মানে কি বলবো, যে নতুন একটা টিমের সাথে বাংলাদেশে সিরিজ হারা, এটা অঘটন কিভাবে আসে? একটা নাহলে একটা ম্যাচ হারছেন আপনি, অঘটন হতে পারে। বাট এরকম বাংলাদেশের ইতিহাসও আছে যে বাংলাদেশ যখন প্রথম ক্রিকেটে আসছে এরকম দেখা যাচ্ছে আমরা ইন্ডিয়াকে হারালাম, অস্ট্রেলিয়া হারালাম, এটা একটা অঘটন বলতে পারে। বাট আমরা তো সিরিজ হারাইনি, বাট এটা কিন্তু বাংলাদেশের সিরিজ হারিয়েছে। বাট দেখা যাচ্ছে যে অন্য দেশ কিন্তু যে আইসিসি প্যানেলে আসতেছে, এটা কিন্তু একটা সজাগ দিচ্ছে বাংলাদেশে। এখন বাংলাদেশের ক্রিকেটটা কোথায় যে থাকবে এখন চিন্তার বিষয়। তার মানে এইটাই বাংলাদেশের ক্রিকেটের আসল চিত্র, যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। আপনার কাছে কি এটাই মনে হচ্ছে? আপনি দেখেন এই যে বিশ্বকাপে যদি আপনি ওইরকম ভালো ক্রিকেট না খেলে, আপনি এখন দেখেন আইসিসি নতুন রুলস করতেছে, আর অন্য প্লেয়ারগুলো অন্য দেশগুলো আসতেছে, তা আপনি এইসব দেশগুলো তো সুযোগ দিবে। যেরকম বাংলাদেশ আগে ছিল, বাংলাদেশের সুযোগ দিয়েছে, কেনিয়াকে বাদ দিয়েছে, এখন জিম্বাবুয়ে বাদ পড়েছে। তো এরকম কিন্তু এইসব দেশগুলো আসতে, এখন দেখেন আপনার নামিবিয়া আছে, জিম্বাবুয়ে আছে, আপনার কানাডা আছে, আমেরিকা আছে, এরকম অনেক দেশ আছে, আপনার নেদারল্যান্ড আছে। এটা কিন্তু ভালো ক্রিকেট, আফগানিস্তান অলরেডি কিন্তু খেলতেছে টপ লেভেলে। বাট এইসব টিমগুলো যদি এখানে আসবে তখন বাংলাদেশের পজিশনে কোথায় থাকবে? তা নিশ্চয়ই তো বাংলাদেশের তখন কোয়ালিফাই করবে। তো কোয়ালিফাই করলে কি আপনি ওখান থেকে উঠতে পারবেন? বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল কদিন আগে একটা মন্তব্য করছেন যে বাংলাদেশের ক্রিকেট এখনো 25 বছর পেছনে আছে, আগাইতে পারে না। আপনি আসলে কথাটার সঙ্গে কতটা একমত? আর দেখেন একটা কোচ যখন বলে, নিশ্চয়ই তো ওই টিমের সাথে একসাথে থাকে অনেক দিন, ওই প্লেয়ারগুলো দেখে কিন্তু
ওর বিবেচনার ভিতরে ওই ধরনের একটা আলোচনা ওর ভিতরে হয়, ওইটাই কিন্তু একটা জিনিসটা বলা হয়। বাট এখন আমি বলবো যে না, যদি এটা বলে থাকে তা দেখা যাচ্ছে রাইট হতে পারে, রং হতে পারে, বাট যেসব কোচগুলো বলে নিশ্চয়ই কিন্তু ক্রিকেট ফিউচার দেখেই বলে যে বাংলাদেশে ক্রিকেটে কোথায় যাচ্ছে। বাংলাদেশ আসলে টি-20-তে বরাবরই দুর্বল দল, কিন্তু টি-20-তে আগাতে পারছে না, এটা আসলে বাধা কোথায় আপনার দৃষ্টিতে? বাধা কোথাও নাই, বাট আমি একটা কথা বলবো, বাংলাদেশে এখন তুই তিন ক্যাটাগরির বাংলাদেশ টিমে অত প্লেয়ার হয় নাই যেন আপনি 3 ক্যাটাগরির প্লেয়ার আলাদা আলাদা করবেন। আমি আগেও বলেছি, এখনও বলি যে আপনি 20টা 25টা প্লেয়ার বা 30টা প্লেয়ার নিয়ে কিন্তু এই 3 ক্যাটাগরি ক্রিকেট খেলতে হবে, বাট আপনি এই প্লেয়ারগুলো তৈরি করতেছেন কি না, এটা হলো সবচেয়ে বড়। আমরা মনে করি এখান তো অনেক পিছনে আছি। এই যে বলে যে আমাদের পাইপলাইন কোথায়, আপনি ঘুরে ঘুরে দেখে 5 বছর পর যে প্লেয়ার বাদ ওই প্লেয়ারই আবার নিচ্ছেন, তা আপনার পাইপলাইন কোথায় হলো? পাইপলাইন বলে যে আমার নতুন প্লেয়ার নতুন বেড়েছে, বা সাকিবের জায়গায় একটা কম্পিটিশন একটা প্লেয়ার বেছে, বা অন্য আরেকটা প্লেয়ার জায়গায় কম্পিটিশন একটা প্লেয়ার, তাহলে দেখা যাচ্ছে আপনি প্লেয়ার তৈরি হবে। তা আমরা তো ওই জায়গাটা নাই। আমরা দেখেছিলাম যে গত কয়েকটা ম্যাচে বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে উভয় পিচেই কিন্তু স্পিনাররা একটু সুবিধা নিচ্ছে। বাংলাদেশের স্পিনাররা কতটা ফায়দা তুলতে পারবে আপনার? আর দেখেন, এখানে ফায়দা হবে না, এখানে ফাস্ট বলার ফায়দা হবে, কারণ কি এটি নতুন উইকেট, নতুন মাঠ, এখানে আইডিয়া করতে করতে শেষ। বাট আমি একটা কথা বলবো যে বাংলাদেশে কালকে খেলায় আপনি যে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা বাংলাদেশ গ্রুপে, বাংলাদেশ কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত, বা এখান থেকে একটা অনেক কিছু অভিজ্ঞতা তৈরি হবে। বিকজ এই দুইটা ম্যাচে এই দুই টিমের কিন্তু বাংলাদেশের সাথে খেলা আছে, বাট এদের উইক পয়েন্টগুলো দেখা গেল যে কী করতেছে না করতে। বাট এইভাবে যদি বাংলাদেশে এখন এই দুই টিমের খেলা দেখে এদের প্রিপারেশনটা নেয়, আমি মনে করি বেটার ক্রিকেট খেলবে, না হলে দেখা যায় যে ঝামেলা হচ্ছে। গত কয়েকদিন আগে বিসিবির একজন পরিচালক চান্ডিকা হাথুর হোসেনকে নিয়ে বলছেন তিনি আসলে বদমেজাজি, তিনি স্বেচ্ছাচারী। এটা আসলে অনেকটা ক্রিকেটারদের পারফরমেন্সের উপর নাকি প্রভাব পড়ে। আপনি আসলে বিষয়টা কি মনে করেন? আপনি দেখেন, এটা তো বলা তো কিছু না, এখন বিসিবির লোক যদি বলে তারা তো মানুষ, সেও মানুষ। বাট আমার কথা হলো যে লোক একবার চলে গেছে তাকে আনার দরকার কি আছে? তাই ওই তো নিশ্চয়ই যে নিজে একটা ভাবে থাকবে যে হ্যাঁ আমি আর আগে কাজ করছি, আমি চলেছি, আবার নিয়ে এসে তো নিয়ে আগে যাও, তো ওই যে আগে যে ফ্যাসিলিটি এত বেশি ফ্যাসিলিটি নিচ্ছে, তো এই কারণে কারো পাত্তা দিচ্ছে না। দেখা যাচ্ছে বাংলাদেশ দল হেরে গেছে, এরপরও কিন্তু প্র্যাকটিস নিয়ে খুব একটা হচ্ছে না। প্র্যাকটিস আপনি যদি খেয়াল করেন যে দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করাচ্ছে, বিশ্রামটাই বেশি হচ্ছে। এক্ষেত্রে আসলে কোচের আসলে দায় আছে কিনা, বা কেন এমনটা হচ্ছে? দেখেন আপনি ওয়েস্ট ইন্ডিজে এরকম, ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা এত দূরে যে আমাদের দিনরাত ডিফেন্সটা, তো এটা কিন্তু একটা প্লেয়ারের ওই সমস্যাটা দাঁড়াবে। বাট আমি মনে করব যারা ট্রেনার আছে তাদের কিছু দেমাগ থাকা উচিত, যে আমি এক দেশেতে আসছি, এদের সাথে ওয়েদারের সাথে এদের সাথে আপনার রাত দিন ডিফেন্সটা কী করতে হবে কি। বাট আমার দিক দিয়ে আমি বলবো যে দেখা যায় আমরা এখন ওখানে রাত, এখন আমাদের এখানে দিন, বাট এটা কাভার করতে হলে কী হবে, আপনি দেখা যায় প্লেয়ারগুলোর দিনে হার্ড ট্রেনিং করতে হবে। তা হার্ড ট্রেনিং করলে যখন আপনার শরীরটা টায়ার্ড হবে, অটোমেটিক দেখবেন যে ওদের সময় নিয়ে আপনি ঘুমাতে পারবেন, দেখা যায় আপনি খুব রিল্যাক্স হবেন এবং ওদের সাথে মিশতে পারবেন। বাট এইসব ছোটো ছোটো জিনিসগুলো এখন যেসব লোকগুলো আছে এদের মাথায় আছে কি না, এটার সবচেয়ে বড়। বিকজ আপনি যদি চোখের খেলা, আপনি যদি ঠিক মতন ঘুম না হয়, ঠিক মতন যদি আপনার ফিটনেসটা ঠিক মতন না থাকে, আপনার ভিতরটা যদি টায়ার্ড থাকে, আপনি পারবেন না। আপনি উপরটা দেখবেন ফিট, কিন্তু ভিতরটা কিন্তু খুবই দুর্বল আছে। দ্বিতীয় মেয়াদের চান্ডিকা হাথুর সিংহের এই অধ্যায়টা এখন পর্যন্ত সেটা আপনি কীভাবে মূল্যায়ন করেন? মূল্যায়নে আমি তো করলে হবে না, এটা দেশের মানুষ কীভাবে মূল্যায়ন করে। আমি কথা বলতে পারি, এখন ম্যানেজমেন্ট কী চিন্তা ভাবনা করে, যারা নিয়ে আসছে তারা কী চিন্তা ভাবনা করে, তাদের চিন্তা ভাবনা হলে বড়। বাট আমি মনে করি যে দেশে ক্রিকেট ভালো থাকতে কিন্তু চিন্তা করা উচিত। দেশে ক্রিকেটটা এখন নিচের দিকে গেলে কিন্তু চিন্তা করলে লাভ নাই, বাট থাকতে চিন্তা করা উচিত। সবশেষ প্রশ্ন, এইবার বিশ্বকাপে আপনার মতে বা আপনার চয়েসে কোন 4টা দল সেমিফাইনাল খেলতে পারে? আমি ফার্স্ট চয়েস এশিয়ার ভিতরে আপনার মনে করেন ইন্ডিয়া, বিকজ এরা কোয়ালিটি আপনার পারফর্ম আছে ওদের প্লেয়ার, বিকজ মাত্র আইসিএল শেষ করেছে, আর ওদের সবচেয়ে টপ প্লেয়ার মানে এত প্লেয়ার ভিতরে সবচেয়ে টপ প্লেয়ার বেছে নিয়ে গেছে। আরেকটা বলবো আমি সাউথ আফ্রিকা, পাকিস্তান আর অস্ট্রেলিয়া, এই 4টা দল আমি 4টারে মনে করি। সবশেষ বাংলাদেশ দলের ক্রিকেটার বা বাংলাদেশের ভক্ত সমর্থকদের জন্য কী বলা আছে? সমস্ত কিছু নাই, মেন জিনিসটা যে আমরা আমাদের বাংলাদেশে একটা টিম আছে, বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের প্লেয়াররা গেছে, তার মনে করি পতাকাটা দেখে সাপোর্ট করা উচিত। প্লেয়াররা খারাপ খেলতে পারে, এটা পার্ট অফ দ্য গেম, বাট তারপর তাদের পিছনে
থাকা উচিত। যে কেন খারাপ হয়েছে এটা পরে আলোচনা হবে বা পরে এটা দেখা যাবে, বাট আমি মনে করি যে দেশের যত যেখানেই বাঙালির আছে আমি মনে করি দেশটাকে সাপোর্ট করা উচিত এবং পতাকাটা সাপোর্ট করা উচিত।